আসসালামু আলাইকুম। আজকে তোমাদের গণিত প্রভাব বইটার যে বাকি পার্ট ছিল সেই বাকি পার্টটুকু পড়াচ্ছি। বাকি পার্টটুকু পেজ নাম্বার 72 রয়েছে। 72 এর 4 দাগ থেকে হবে। 4 দাগেরগুলো কি ছিল? একটা দেখো, ডান পক্ষে যেগুলো আছে বিচ্ছেদ নিয়ম, গুণের বিনিময় নিয়ম, যোগের বিনিময় নিয়ম, এগুলো আমি আগের দিন বলে দিয়েছি, তো এগুলো নিজেরা একটু করবে। আর কি আছে? বর্গক্ষেত্রের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমা। তো বর্গক্ষেত্রের আর আয়তক্ষেত্রের পরিসীমা, এই যে চলরাশিগুলোকে দিয়ে কিভাবে প্রকাশ করা হয় সেটা দেখব। তো মনে করো আয়তক্ষেত্রের পরিসীমা বের করব, তাহলে আমার কি কি দরকার? দৈর্ঘ্য দরকার আর প্রস্থ দরকার। দৈর্ঘ্য এবং প্রস্থ কোনোটাই জানি না, তাহলে দুটোকেই আমার ধরবার দরকার, এবং দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা আলাদা হয় আয়তক্ষেত্রে। বর্গক্ষেত্রে কি হয়? দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, যাকে আমরা বাহু বলি। আয়তক্ষেত্রে তাহলে দৈর্ঘ্যটাকে আমরা ধরলাম এক্স, ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান এক্স। এখানে মিটার লিখবো না, কারণ একক দেওয়া নেই, তাহলে লিখবো এক্স একক। প্রস্থকে কি ধরবো? তাহলে ওয়াই ধরতে পারি, পি কিউ যে কোনো চলরাশি ধরতে পারি। তাহলে আয়তক্ষেত্রটি প্রস্থ সমান ওয়াই একক। এখান থেকে আমরা কি পাবো? আয়তক্ষেত্রটির পরিসীমা পাবো। তাহলে আয়তক্ষেত্রে পরিসীমা সমান, পরিসীমার সূত্র জানো? পরিসীমার সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার আমি দৈর্ঘ্য আর প্রস্থ যে মানগুলো লিখেছি সেই মানগুলো বসাবো। 2 গুণ যেমন আছে লিখছি, দৈর্ঘ্যের জায়গায় আমি ধরেছি x, তাহলে দৈর্ঘ্যের জায়গায় বসিয়ে দিলাম x, আর প্রস্থের জায়গায় বসাবো y। বাইরে প্রত্যেকটাতে একক দেওয়া নেই, সেজন্য আমরা একক হিসাবে লিখবো যে 2 গুণ x প্লাস y একক। তাহলে আয়তক্ষেত্রটির পরিসীমা হয়ে গেল 2 গুণ x প্লাস y। তাহলে এই রকম আকারে আসবে। তো যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a ধরতে আর এটা যদি b ধরতে, তাহলে কি আসতো? 2 গুণ a প্লাস b। দৈর্ঘ্য p ধরলে, প্রস্থ q ধরলে, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কি আসতো? 2 গুণ p প্লাস q। তাহলে যে হিসাবে ধরবে তোমার সেই হিসাবে বেরোবে। তাহলে এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ এবং আয়তক্ষেত্রের পরিসীমা কিভাবে বেরোচ্ছে এবং দৈর্ঘ্য প্রস্থ কি ধরা হয়েছে সেটা একটু বুঝে দেখবে। এখানে কোনটা খাটছে, বাম পক্ষের কোনটার সঙ্গে মিলছে। তারপর বর্গক্ষেত্রের পরিসীমাটা নিশ্চয়ই এরকম করেই করবে। বর্গক্ষেত্রের পরিসীমাটা আমি আর দেখাচ্ছি না। বর্গক্ষেত্রের পরিসীমা কি লিখবে? আচ্ছা দেখে নিই। বর্গক্ষেত্রের পরিসীমা লেখার জন্য কি দরকার? প্রথমে বাহুর দৈর্ঘ্য দরকার, কারণ যে সূত্রটা রয়েছে বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণ বাহু। তো বাহুর মান তো আমরা জানি না, কোনো মানই জানি না, তাহলে সেটাকে একটা চলরাশি হিসাবে ধরতে হবে। যে জিনিসগুলো আমরা জানি না সেই জিনিসগুলোকে চলরাশি হিসাবে ধরব। তাহলে ধরি বা মনে করি বর্গক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য সমান a একক। যখন কোনো একক দেওয়া থাকবে না তখন আমরা একক হিসাবে লিখবো। মিটার সেন্টিমিটার এগুলো যখন দেওয়া যায় তখন আমরা একক হিসাবে লিখবো। বর্গক্ষেত্রটি পরিসীমা সমান, সূত্র কি জানো? 4 গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 যেরকম লেখা আছে 4 গুণ লিখে দিলাম। বাহুর দৈর্ঘ্য, এর জায়গায় আমি বাহুর দৈর্ঘ্যটা বসিয়ে দিলাম a একক। 4 আর a গুণ করে কি হয়? আমি বলেছিলাম যে সংখ্যা আর চলরাশি যদি গুণ করা হয়, অথবা চলরাশি আর চলরাশি যদি গুণ করা হয়, তখন এগুলো পাশাপাশি বসে যায়। 4a একক। তারপরে 5 দাগের গুলো কি আছে দেখো।
5 দাগেরগুলো মোটামুটি তোমাদের পড়ানো হয়েছিল হয়তো পেজ নাম্বার 67-এ, মানে 67 পাতায়, মানে ওই রকম ধরনেরই হবে। দেখো কি আছে, মুক্তির এখন বয়স x বছর, তোমাকে দিয়ে দেওয়া আছে, তাহলে তোমাকে ধরি কথাটা লিখতে হবে না, তাহলে তুমি লিখছো। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা এক্সামেতে অনেকের যে দাগ নাম্বারগুলো ছিল, আমি যেরকম যদি একই এর দাগ দিয়েছিলাম, এর দাগের 1 লিখেছিলাম, তো এর দাগের 1ই লিখবে। তোমরা কি করেছো, এখানে 1-এর দাগ করেছো, 1-এর দাগের 1 করেছো, কিন্তু আমি তো এর দাগের 1 করেছি, তো এর দাগের 1 করবে। এখানেও তাই, আমি বইতে পেয়েছি 5-এর দাগের a, তাহলে আমি শুধুমাত্র দাগ নাম্বার দিয়েছি 5-এর a। নেমে অঙ্কটা করছি। মুক্তির এখন বয়স x বছর, 4 বছর পর মুক্তির কত বয়স হবে? তাহলে আগে লিখে এটা, মুক্তির এখন কত বয়স? আমার এখানে এক্সটা দিয়ে দেওয়া আছে, নিজেকে ধরতে হচ্ছে না, তাই আমি ধরি কথাটা লিখবো না। 4 বছর পরে মুক্তির বেশি হয়ে যাবে বয়সটা, আর একটু বড় হবে সে 4 বছর পরে, তাহলে আরো একটু বয়সটা বেশি হবে, তাহলে লিখবে অতএব দিয়ে একেবারে উত্তর লিখছো, 4 বছর পর মুক্তির বয়স হবে যে বর্তমান মানে এখন বয়স, আর 4 বছর পর হবে কত হবে, x যা ছিল তার বয়স যা ছিল তার থেকে আরো 4 বছর বেশি হবে, মানে যোগ 4, বাইরে কি লিখতে হবে, বছর। হয়ে গেল। বিয়ের দাগেরটা মোটামুটি একই আছে, বিয়ের দাগেরটা করবে। সি এর দাগেরটা কি আছে দেখো, কুমুদের বাগানে 1টি গাঁদা ফুলের চারা গাছ আছে, কিন্তু শাহিদাদের বাগানে কুমুদের বাগানের চেয়ে 3 গুণ বেশি চারা গাছ আছে, মানে 3 গুণ গাঁদা ফুলের চারা গাছ আছে। তাহলে শাহিদাদের বাগানে কটি চারা গাছ আছে? শাহিদাদের বাগানে কটি চারা গাছ আছে নিশ্চয় করতে পারবে, কারণ শাহিদাদের যে বাগানে এই চারা গাছ আছে সেটা লেখা আছে কুমুদের বাগানের চারা গাছের 3 গুণ, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, বলাই আছে 3 গুণ। ডি এরটা আমি করে দিচ্ছি, ইয়েরটা নিজেরা পারবে। ডেটটা আছে দুর্গানগরে পাড়ায় রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো, তাহলে রাস্তা সারানোর জন্য চাঁদাটা তুলেছে, হাবিব দিল x টাকা, কিন্তু মুস্কান হাবিবের চেয়ে দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিল, তাহলে মুস্কান কত টাকা চাঁদা দিল? তাহলে প্রথমে আমার যেটা লেখা আছে যে হাবিব কত টাকা দিয়েছে সেটা লিখছি। প্রথমে আমার যেটা লেখা আছে হাবিবের কথা লেখা আছে, তাহলে হাবিবটাকে যদি এখানে হাবিবের কথা না দেওয়া থাকতো, আমায় হাবিবের কথাটাই ধরতে হতো, বা হাবিব কত টাকা দিয়েছে সেটাকে x বা y চলরাশি হিসাবে ধরতে হতো। তাহলে আমার এখানে দেওয়া আছে হাবিব x টাকা, তাহলে আমাকে আর ধরতে হবে না, তাহলে এমনি লিখে দিলাম, এটা 5-এর দাগের ডি। হাবিব চাঁদা দিয়েছে x টাকা, মুস্কান কত দিয়েছে? একেবারে লাস্ট উত্তর লিখছো, সেজন্য অতএব দিয়ে একবার লিখছো। মুস্কান চাঁদা দিয়েছে সমান দিয়ে করছো, দেখো মুস্কান যে টাকাটা দিয়েছে হাবিবের দ্বিগুণের চেয়ে আরো 10 টাকা বেশি, হাবিবের যে টাকা ছিল সেইটা এর দ্বিগুণ, তাহলে 2 দিয়ে গুণ করছি, আরো 10 টাকা বেশি, তাহলে এটার যা মানটা বেরোলো একটা বন্ধনী দিয়ে দিলাম, আরো 10 টাকা বেশি মানে যোগ 10। এবার চাঁদা দিয়েছে এত টাকা, তাহলে বাইরে একটা টাকা লিখে দিলাম। আমরা জানি 2 আর x গুণ করে হবে 2x, সংখ্যাটা আগে বসলো তারপরে চলো সংখ্যাটা, যোগ 10,
তাহলে 2x প্লাস 10 এটা তো যোগ করা যায় না, তাহলে ওটা ওরকমই রয়ে গেল 2x প্লাস 10। তারপর 5 দাগের ইয়েরটা করতে পারবে নিশ্চয়ই। 5 দাগের ইয়েরটা কি আছে, ডেভিডের উচ্চতা আমিনুরের চেয়ে 3 সেমি কম। আমিনুরের উচ্চতা দেওয়া আছে, তাহলে যারটা বলা থাকবে, যার সাপেক্ষে করতে হবে সেইটাকে কিন্তু ধরবে। সেটা ধরার পরে অন্যজনেরটা কতটা বেশি বা কম সেই হিসাবে লিখবে। 6 দাগেরগুলো কি আছে দেখো, 6 দাগেরগুলো নিজেকে গল্প তৈরি করতে হবে। এতক্ষণ গল্পগুলো দেওয়া ছিল, নিজেরা এরকম সংখ্যামালা তৈরি করছিলে, এবার সংখ্যামালাগুলো দেওয়া আছে, নিজেরা গল্প তৈরি করবে। দেখো একটা গল্প প্রথমে দেওয়া আছে x প্লাস 18, তাহলে x এর সঙ্গে 18 যোগ করা হয়েছে, তাহলে x একটা কিছুকে ধরছো। এখানে দেওয়া আছে আমার খাতার দাম x টাকা, কিন্তু মিহিরের খাতা আরও 18 টাকা বেশি, আমার থেকেও 18 টাকা বেশি, তাহলে মিহিরের খাতার দাম কি হবে, x যোগ 18। সেরকমভাবে ওই গল্পটা ছাড়া তুমি আলাদা x প্লাস 18 দিয়ে আরও অনেক কিছু লিখতে পারো, যে আমার দৈর্ঘ্য বা আমার উচ্চতা x সেন্টিমিটার, আমার দিদির উচ্চতা আরও 18 সেন্টিমিটার বেশি, এরকমভাবে করতে পারো। এছাড়াও অন্যান্য যা গল্প হবে, এই দুটো, এই যেটা বইয়ে দেওয়া আছে বা আমি যেটা বলে দিলাম সেটা ছাড়া আলাদা গল্প লিখবে। আমি ইয়ের দাগেরটা বলে দিচ্ছি। ইয়ের দাগেরটা কি আছে, 2x প্লাস 3 মিটার। দেখো সরি আমার বলাটা ভুল হয়েছে, একটা জিনিস দেখো, x প্লাস 18 পাশে টাকা দেওয়া আছে, যখন টাকা দেওয়া আছে তখন টাকা দিয়ে হিসাবগুলো করতে হবে। যখন সেমি দেওয়া আছে তখন সেমি বা দৈর্ঘ্য বা উচ্চতা এই হিসাবে ধরতে হবে। ইয়ের দাগেরগুলো কি আছে, ইয়ের দাগেরটা আছে যে 2x প্লাস 3 পাশে মিটার আছে, তাহলে আমি এমন জিনিস ধরবো যে যাদের দৈর্ঘ্য দেওয়া আছে বা উচ্চতা দেওয়া আছে বা কিছু একটা দেওয়া আছে, দৈর্ঘ্য সংক্রান্ত কিছু দেওয়া আছে, সেই হিসাবে আমি গল্পটা ধরব। প্রথমে আমাকে এক্সটাকে ধরতে হবে। ধরি আমার কাছে যে ফিতে আছে তার দৈর্ঘ্য x মিটার, এখানে মিটার দেওয়া আছে তাই মিটারই লিখছি, আমি অন্য একক লিখতে পারবো, x মিটার লিখে দিলাম। তারপর কি হবে, অন্যজনের ফিতার দৈর্ঘ্য আমি বার করবো, তাহলে রমা লিখি। দেখো আমাকে আনতে হবে 2x প্লাস 3, এইটা আনতে হবে। তো 2x প্লাস 3 মানে কি, এটাকে যদি ভাঙা হয় 2x মানে 2 গুণ x যোগ 3 বসালাম, যোগ 3। তাহলে আমরা জানি যে সরলের নিয়ম অনুসারে প্রথমে গুণের কাজটা হয় তারপর যোগের কাজটা হয়, তাহলে আমরা বলবো যখন তখন ওই গুণের কাজটা আগে করবো, তাহলে 2 আর x গুণ আকারে যেটা বলবো। রমার ফিতার দৈর্ঘ্য আমার ফিতার দৈর্ঘ্যের দ্বিগুণ, আমার ফিতার দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা, দেখো আমার ফিতে যে আছে x, তাহলে xটাকে না লিখে আমি এরকম ভাবে লিখলাম যে আমার ফিতার দৈর্ঘ্য তার দ্বিগুণ, তাহলে 2 দ্বিগুণ করা হচ্ছে, অপেক্ষা হচ্ছে আরো 3 মিটার বেশি, যোগ 3 আছে তাহলে অপেক্ষা 3 মিটার বেশি।
এরকমভাবে হয়ে গেল। তাহলে আমি এই যে যেটা আছে সেটাকে একটু ভেঙে দেখলাম যে আমাকে অ্যাকচুয়ালি কী বলতে হবে। তাহলে রমার ফিতার দৈর্ঘ্য আমার যে ফিতা আছে তার দ্বিগুণ অপেক্ষা এখনো 3 বেশি, ঠিক আছে। তাহলে এরকম করে 6 দাগগুলো করে নেবে। আর তোমাদের গণিত পরিচয় যেটা সুব্রত দত্তর বই আছে, সেই সুব্রত দত্তর বইয়ের উদাহরণগুলো যেগুলো দেওয়া আছে সেগুলোকে চাপা দিয়ে নিজেরা করবে। 2 নম্বর কথা হলো অনুশীলনীর যে কোশ্চেনগুলো আছে সেই অনুশীলনীর কোশ্চেনগুলো একটু চেষ্টা করবে, এই অনুশীলনীর কোশ্চেনগুলো করে আমাকে দেখাবে। আর গণিত প্রভারক পেজ নাম্বার 72 এর প্রত্যেকটা অঙ্ক করে দেখাবে। আর যেটা গণিত পরিচয় বললাম, গণিত পরিচয় পেজ নাম্বার 174 অনুশীলনীর যে কোশ্চেনগুলো আছে প্রত্যেকটা অঙ্ক আমায় করে দেখাবে, হোমওয়ার্ক রইল। দেখো এখানে প্রথম এমসিকিউ এর যে কোশ্চেনটা আছে, চল সংখ্যা বলতে কি বোঝায়। চল সংখ্যা মানে কি, আমি প্রথম দিনই বলেছিলাম চল সংখ্যা মানে যার মানটা একটা স্থির মান নয়। যেমন আমার 2 বলতে কি বোঝায়, একটা স্থির মান বোঝাচ্ছে। আমি যদি 2টো পেন বোঝাই তাহলে সবাই বুঝতে পারবে যে 2টো পেন কীরকম হয়। নিশ্চয়ই 2টো পেন বলতে কেউ 3টে গুণে ফেলবে না, বা কেউ 2.5টা গুণে ফেলবে না, বা কেউ 1টা গুণে ফেলবে না। 2 এর মান একটা নির্দিষ্ট, 2 এর মান সবসময় 2ই থাকবে। এবার এক এক সময় যে এক্স ওয়াইগুলো ধরছি, কোনো কোনো অঙ্কে এক্স এর মান, কোনো কোনো অঙ্কে ধরছি এক্স এর মান এক্স, বছর আমার বয়স ধরছি। আবার কোনো কোনো ক্ষেত্রে আমার বোনের বয়স তারটা এক্স বছর ধরছি। তাহলে আমার বোনের বয়স কত হতে পারে, 10 বছর হতে পারে, আমার বয়স 12 বছর হতে পারে। তাহলে কোনো কোনো ক্ষেত্রে এক্স এর মান 10 হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে এক্স এর মান 12 হচ্ছে। তাহলে এক্স এইটাকে চলরাশি বা চল সংখ্যা হিসাবে আমরা ধরছি। তাহলে এর ব্যাপারটা কি আছে, চল সংখ্যা বলতে বোঝাচ্ছে এর মান ভিন্ন ভিন্ন হতে পারে। এক্স এর মান কখনো 10, কখনো 12, কখনো 1, কখনো -8, কখনো ভগ্নাংশ, যে কোনো জিনিস হতে পারে। তাহলে চল সংখ্যার ভিন্ন মান হতে পারে। বি এর দাগেরটা দেখো, বি এর দাগেরটা নিচে করবে, বি সি ডি। ডি এরটা কি আছে, যে একটি ত্রিভুজের 3টি বাহু, একটা এক্স, একটা ওয়াই আর একটা জেড দ্বারা সূচিত করা হয়েছে। ত্রিভুজটির পরিসীমা, পরিসীমা মানে জানো 3টি বাহুর যোগফল, তাহলে 3টিকে যোগ করে দিলেই হয়ে যাবে। ই এর দাগেরটা কি আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে একটা হচ্ছে এক্স আর যথাক্রমে মানে বোঝাচ্ছে কি, যথার যে ক্রম রয়েছে মানে পরপর যে ক্রমে রয়েছে, যেমন দৈর্ঘ্যটা প্রথমে রয়েছে তারপর প্রস্থ রয়েছে, তাহলে দৈর্ঘ্যটাকে প্রথমে লিখছি, প্রস্থটাকে পরে লিখছি। দেখো কোন মানটা আগে দেওয়া আছে, আগে দেওয়া আছে x মিটার, তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে x যাবে, আর প্রস্থের ক্ষেত্রে কি আছে 6 মিটার। এবার আমাকে এখানে বলতে বলা হয়েছে যে কোনটা চলরাশি আর কোনটা ধ্রুবক রাশি। প্রথমটা দেখতে পাচ্ছ x, ওটার মানটা চলরাশি। দ্বিতীয়টা হচ্ছে ধ্রুবক রাশি, কারণ 6 মিটার বলতে একটা নির্দিষ্ট মানই বোঝায়। 6 মিটার বলতে কেউ অন্য অনেকটাকে 6 মিটার বলতে বোঝাবে না, বা 6 মিটারের কমকে কেউ বোঝাবে না। 6 মিটার বলতে গেলে যেখানেই যাও, পৃথিবীর যে প্রান্তে যাও, তুমি 6 মিটার যদি কোনো ফিতা বা কোনো কিছু দৈর্ঘ্য বলো, সেই 6 মিটার ওই মাপটাকে বুঝবে। তারপর 2 এর দাগেরটা দেখো, 2 এর দাগেরটা একটু শক্ত রয়েছে, তো এটা আমি করে দেবো। 3 এর দাগেরটা কি আছে, যদি শেষের পূর্ণ সংখ্যাটি x হয়, আমি বলেছি পূর্ণ সংখ্যা কোনগুলো, পূর্ণ সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে স্বাভাবিক সংখ্যা কোনগুলো গণনার ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হচ্ছে 1 2 3 4, এই 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে যে চলতে থাকছে, সেই সংখ্যাটার সঙ্গে যদি শূন্য যোগ করা হয় তাহলে হবে পূর্ণ সংখ্যা। তাহলে এই যে পূর্ণ সংখ্যাগুলো, এই পূর্ণ সংখ্যার শেষের সংখ্যাটা x বলেছে,
তিনটি এরকম পূর্ণ সংখ্যা রয়েছে, এই শেষের সংখ্যাটা x, তার আগের সংখ্যাটা কি হবে, নিশ্চয়ই এক কম হবে, তার আগের সংখ্যাটা আরো এক কম হবে। তাহলে এই রকম করে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা কি সেটা একটু লিখে আমাকে দেখাবে, আমি বলে দিচ্ছি না। দুয়ের দাগেটা কি আছে, একটা বস্ত্র প্রস্তুতকারী সংস্থার কর্মীর দৈনিক আয় 12H + 30N টাকা। যাই হোক ওই রাশিটা দেওয়া আছে যে অত টাকা তার দৈনিক আয়, মানে একদিনের আয়। H দিয়ে কি বোঝানো হচ্ছে, H দিয়ে কাজের সময় যা ঘন্টায় মাপা হচ্ছে, আর N দিয়ে বস্ত্র সংখ্যা বোঝানো হচ্ছে। তাহলে উক্ত বীজগাণিতিক রাশিমালায় সরি এটা নিজেরা করবে, চলক সংখ্যা আর কোনটা ধ্রুবক সংখ্যা সেটা বের করতে হবে, তাহলে নিজেরা করবে। x যে পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য তাদের সাধারণ মান কি হবে, যে পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য আছে, 3 এর নামতাটা ভাবো, 3 এর নামতাটা আমার কি আছে, 3 আর কে 3 আছে, 3 দুগুণে কত আছে 6 আছে, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18। আচ্ছা 3 এর সঙ্গে 1 গুণ করা হয়েছে, তাই তো, এখানে 3 এর সঙ্গে 2 গুণ করা হয়েছে, এটা 3 এর সঙ্গে 3 গুণ করা হয়েছে, 3 এর সঙ্গে 4 গুণ করা হয়েছে, 3 এর সঙ্গে 5 গুণ করা হয়েছে, 3 এর সঙ্গে 6 গুণ করা হয়েছে, মানে এরকম করে চলছে। তাহলে এই যে সংখ্যাটাকে যখন ভেঙে লিখছি, 3 মানে কি 3 গুণ 1, 6 মানে কি 3 গুণ 2, 9 মানে কি 3 গুণ 3। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে 3 গুণ এটা আকারে আছে। তাহলে 3 দ্বারা যারা বিভাজ্য এরা তো 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি হলো, দেখো 3 প্রত্যেকের ক্ষেত্রে 3 গুণ 1 বা 3 গুণ 2 এরকম আকারে 3 গুণ লেখা আছে। 1 2 3 4 5 এগুলো এক একটা কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা। তাহলে x লিখে দিলাম, 3 গুণ x, যেখানে x সমান পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যায় তো এখানে 1 2 3 এগুলো তো পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা লিখে দিলাম। পাঁচেরটা x যদি স্থূলকোণ নির্দেশ করে বা সূচিত করে তাহলে x এর সীমামান লেখো। স্থূলকোণের মান নিশ্চয়ই জানো, স্থূলকোণ কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত স্থূলকোণ হয় তা লিখবে। সীমামান লেখা মানে গ্রেটার দেন লেস দেন দিয়ে লেখা। আচ্ছা এই আগের অঙ্কটা এইটা হয়ে গেল, ঠিক আছে, আগেরটা এটা। x যদি স্থূলকোণ সূচিত করে x এর সীমামান লেখো। তাহলে লিখে দিলাম, প্রথমে লিখে দিলাম x এর মান স্থূলকোণ। এবার তোমরা জানো স্থূলকোণ কাকে বলে, যেই কোণটা 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট, তাদের বলা হয় স্থূলকোণ। তাহলে এইটাকে যদি আমি x একটা বড় কাটছে আর একটা ছোট কাটছে, x এর মানটা দেখো যদি এইটা বাদ দাও তাহলে দেখা যাচ্ছে x এর মানটা বড় আর এই দিকটা ছোট, কাটছে বড়, তাহলে 90 এর চেয়ে বড়, 90 ডিগ্রি লিখে দিলাম। আর এই দিকটা যদি বাদ দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে x এর মান ছোট, কাটছে ছোট, 180 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে এর সীমামানটা এইভাবে লেখা হলো, অতএব x এর সীমামান 90 ডিগ্রির চেয়ে বড় xটা আর 180 ডিগ্রির চেয়ে ছোট, বুঝলে? তাহলে তোমাদের হোমওয়ার্ক রইল এখানে অনুশীলনী 8-এর, প্রত্যেকজন আমাকে হোমওয়ার্ক করে দেখাবে। 6-এরটা নিজেরা করবে। আচ্ছা
আচ্ছা, প্রত্যেকটা অঙ্কই করে দেখাবে, আমি যেগুলো করে দিলাম সেইগুলোকেও করে দেখাবে। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।